5টা স্পেসিফিক বিষয়ের উপর বেস করে আমরা অ্যাচিভ করে থাকি। তো তার ভেতরে যে মেজর স্কিলগুলো হচ্ছে সেটাও প্রথমটা হইতেছে যে আপনার সার্ভেইং টেকনিক, হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে স্কিমিং টেকনিক, তারপর হচ্ছে স্ক্যানিং টেকনিক, এরপরে হইতেছে আপনার ক্লোজ রিডিং অর রিডিং ফর ডিটেলস টেকনিক, ইনফেরিং মিনিং, আর হচ্ছে ডিডিউসিং মিনিং। তো আমরা এই যে কোয়েশ্চেনটা সলভ করব এটা হইতেছে আপনার সরাসরি আপনিও খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সার্ভেইং টেকনিক, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিক, অ্যাট দ্য সেম টাইম আমরা ক্লোজ রিডিং টেকনিক, এই 4টা বিষয়ের উপর বেস করে আমরা সলভ করব। বাট বিফোর entering our questions or overall passage, at first we need to know about all these techniques specific meaning or how can you use these techniques here, alright? তো সার্ভিং টেকনিকটা আসলে কি? সবার আগে সার্ভিং টেকনিকটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে, at first you will read out this question. Next আপনি হইতেছে ওইখানে কোনো স্পেসিফিক ইনফরমেশন আছে কিনা আইডিয়া, যেমন টাইটেল অর পিকচার্স, গ্রাফ, হেডিং or any kind of information which is related with your questions, এটা খুঁজে বের করতে হয়। সার্ভেইং টেকনিকটা মূলত একটা সার্ভে বা জরিপ রিলেটেড যে ব্যাপারগুলো থাকে এইটার উপর ফোকাস করে দেওয়া হয়ে থাকে। ইন এনি কাইন্ড অফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর সাইন্টিফিক অর এনি কাইন্ড অফ ইকোনমিক্যাল ফিগার লাইক নাম্বারিং বা ছোট বড় ব্যাপার কোনো ইনফরমেশন, এইটা। স্কিমিং অ্যান্ড স্ক্যানিং টেকনিকটা হচ্ছে আপনার সার্বজনীন, এটা আপনার যে কোনো জায়গায় কাজে আসবে। স্কিমিং টেকনিকটা হইতেছে যে প্যাসেজের কোথায় কি আছে তার একটা ওভারভিউ, জেনারেল একটা আইডিয়া বা আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, হ্যাঁ। ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের এই প্যাসেজটা কিসের উপর বেস করে আছে, এইটা আপনাকে ওভারঅল প্যাসেজটা একটা বিষয়ের উপর বেস করে পড়তে হবে টু ফাইন্ড আউট এনি স্পেসিফিক কিওয়ার্ডস। সো সেম ওয়ে আপনি এটাকে শুরু করার আগে আপনার এই কোয়েশ্চেন্স গুলো পড়ে একটু বুঝে নিতে হবে যে এইখানে আসলে কি ঘটনা ঘটতেছে অর হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন দে উড লাইক টু প্রোভাইড হিয়ার, এরকম। থার্ড হচ্ছে স্ক্যানিং টেকনিক, এইটা হইতেছে স্পেসিফিক টার্মকে ফোকাস করা, কোনো কিছুর ফ্যাক্ট হতে পারে, কোনো কিছু ওয়ার্ড হতে পারে। যেমন মনে করেন যে এখানে একসেপ্ট আর ট্রু একসেপ্ট, ঠিক আছে, ফলোইং স্টেটমেন্ট, নিচের কোন স্টেটমেন্টের ভিতরে এটা ট্রু। তো এই যে একটা স্পেসিফিক ফ্যাক্ট আছে, অবশ্যই এটা একটা কোনো ফ্যাক্ট রিলেটেড ব্যাপারে ডিসকাশন করছে, সো ইউ উইল ফাইন্ড আউট থ্রু স্ক্যানিং টেকনিক। তবে স্কিমিং টেকনিক থেকে স্ক্যানিং টেকনিক থেকে হালকা একটু সময় বেশি লাগে, হ্যাঁ, কারণ মিনিং থাকে এখানে, এখানে হইতেছে আপনার ফ্যাক্ট থাকে, সো ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট ফ্যাক্ট, মিনিং অ্যান্ড অলসো দ্য নাম্বার। আর জেনারেল ইনফরমেশনের জন্য আপনাকে স্কিমিং করতে হবে। ক্লোজ রিডিং হচ্ছে মনে করেন যে আপনি কোনো এইখানে যেই কোয়েশ্চেনে যে লোকেটেড ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড আছে সেটা আপনি এই কোয়েশ্চেনের বা এই প্যাসেজের কোনো একটা পার্টিকুলার এরিয়ায় খুঁজে পাইছেন, ঠিক আছে, দেন ওই পার্টিকুলার এরিয়াটাকে আপনি আরো ভালোভাবে আপনি অ্যাডভান্স পড়তেছেন, মানে আরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেছেন, একদম চুলচেরা বিশ্লেষণ করে পড়তেছেন। এইটা এটা হচ্ছে মূলত কোনো কমপ্লেক্স মিনিং কে হাইলাইট করে বা এনি স্পেসিফিক ইনফরমেশন। মনে করেন যে একটা ওয়ার্ড আছে, যে আমরা যদি কোনো ওয়ার্ডের কথা বলি, ফর এক্সাম্পল মনে করেন যে একটা ওয়ার্ড হচ্ছে আপনার প্রফেশন। প্রফেশনটা হচ্ছে আমরা জীবিকা হিসেবে ইউজ করি, আবার প্রফেশনটা হচ্ছে কোনো বিশেষ বা স্পেসিফিক কাজের ক্ষেত্রে। কোয়াইট সিমিলার মিনিং, বাট ইট হ্যাজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট টু ইউজ ইন ডিফারেন্ট সেন্টেন্সেস, এইরকম, হ্যাঁ। তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে ক্লোজ রিডিং বা রিডিং ফর ডিটেলস এটার ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। অ্যান্ড দ্য নেক্সট প্যাটার্নটা হইতেছে যে আপনার ইনফেরিং মিনিং, হ্যাঁ, বা কমপ্লেক্স বিষয় খুঁজে বের করা। ইটস প্রিটি সিমিলার থিং উইথ ক্লোজ রিডিং, কিন্তু এখানে ডিফারেন্সটা হইতেছে যে স্পেসিফিক ভোকাবুলারি বা কনটেক্সটকে আইডেন্টিফাই করা, যার ওভারঅল সারাউন্ডিং এই প্যাসেজের থ্রুতে আছে, বুঝছেন। ডিডিউসিংটা হইতেছে যে আনসলভ কোয়েশ্চেন্স টাইপ বা একাধিক মতামত যার যেটা থাকে সেটার উপর বেস করে একটা স্পেসিফিক ম্যাটারকে খুঁজে বের করা, অলরাইট।
সো এই হইতেছে আমাদের ওভারঅল ব্যাপারগুলা। তো এখন আমি যদি আপনাকে আস্ক করি, আপনারা কি বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিমিং এন্ড স্ক্যানিং, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কিমিং এন্ড স্ক্যানিং? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান হিয়ার? নো ওয়ান হিয়ার? কেউ বলতে পারবেন না? স্কিমিং আর স্ক্যানিং এর ডিফারেন্সটা হইতেছে যে একটা কনটেক্সটকে স্পেসিফিক করে পড়া আর একটা ওভারঅল ধারণা পোষণ করা। ঠিক আছে, এইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন স্কিমিং এন্ড স্ক্যানিং। স্কিমিংটা লাইক আপনি একটা ওভারঅল প্যাসেজকে ওভারভিউ দিলেন, জাস্ট একটা আইডিয়াটা বুঝলেন। আর স্ক্যানিং এর জন্য আপনি হচ্ছে এই স্পেসিফিক এই কোয়েশ্চেনের পয়েন্ট ধরে ধরে পড়তেছেন। দেন আপনি আপনার যেই কমপ্লেক্স রিডিংটা আছে, বা আপনি যেটা করতেছেন ক্লোজ রিডিং এর থ্রুতে এই কোয়েশ্চেন অ্যান্সারকে খুঁজে বের করতেছেন। সো হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট অল দিস টেকনিক্স? সো প্রথমে হচ্ছে আপনি সার্ভেইং আর স্ক্যানিং এর থ্রুতে এই যে ওভারঅল প্যাসেজে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, বা গ্রাফ, হেডিং, ফ্যাক্ট, টাইটেল, বা এনি কাইন্ড অফ ইনফরমেশন, যেটা কিওয়ার্ডস গুলো আছে, এই কোয়েশ্চেন পড়ে আপনি যেটা আইডেন্টিফাই করতে পারতেছেন, বা ইউ অলরেডি গেস অল দিস থিং, আপনি এটাকে আলাদা করে নেন। দেন আমার সার্ভে আর স্কিমিং টেকনিকটা শেষ। এরপরে আপনি স্ক্যানিং টেকনিকের থ্রুতে এই যে পার্টিকুলার এরিয়াগুলো আছে, পার্টিকুলার এরিয়াকে ওইভাবে অ্যান্সার করবেন। দেন যেখানে যেখানে ক্লোজ রিডিং এর প্রয়োজন পড়বে, ক্লোজ রিডিং ইউ উইল গো ফর, অর ইনফেরিং মিনিং, অর ডিডিউসিং মিনিং। হ্যাঁ, এইটা করবেন। সো ডিডিউসিংটা জাস্ট হচ্ছে একটি স্পেসিফিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে একটা কোয়েশ্চেন বা একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং থাকে। সো ইটস প্রিটি ডিস্ট্রাকশন তৈরি করে যে আমি এটাকে এইভাবে নিব, ওইটাকে ওইভাবে নিব, হাউ ক্যান আই অ্যাপ্লাই অল দিস থিংস। দেন সেভাবেও জিনিসটাকে অ্যাডজাস্টেবল ওয়েতে। অলরাইট, সো এখানে দেখেন যে 29 থেকে 35 পর্যন্ত কোয়েশ্চেন্স আছে। ইট মিনস দ্যাট যে অ্যারাউন্ড 7 কোয়েশ্চেন্স হিয়ার। তো এখানে ডিপেন্ড করে আপনার এখানে 20 কোয়েশ্চেন্স এর ভেতরে 4টা কোয়েশ্চেন থাকতে পারে, বাট এটা আসার মতো একটা চান্স আছে বা থাকে, আমরা দেখি প্রতিবারের মতো। অলরাইট, সো সবার আগে আমরা যেভাবে শুরু করব, নাও লেটস স্টার্ট দিস। তো দেখেন আমরা 29, 30, 31, এখানে 32, 33, 34, 35 এই কোয়েশ্চেনের আমরা একটা ওভারঅল একটা ধারণা নেওয়ার আগে চেষ্টা করব। ইট মিনস দ্যাট এট ফার্স্ট উই উইল ট্রাই টু মার্ক দ্য কিওয়ার্ডস, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচে যে স্টেটমেন্ট গুলো আছে, ট্রু এক্সেপ্ট, মানে এই স্টেটমেন্টে কোনটা হচ্ছে ট্রু, এই জিনিসটাকে খুঁজে বের করতে হবে, মানে 4টা অপশন থেকে। তো এটার জন্য পুরো অপশনটাই পড়া লাগবে। দ্য আলফ্রেড নোবেল কে ছিলেন? বাই প্রফেশনাল ইজ ইমপ্লাইড। প্রফেশনালি, দেখেন আলফ্রেড নোবেল কে ছিলেন, তো এখানে বলে দিচ্ছে যে প্রফেশনালি ইমপ্লাইড, মানে প্রফেশনালি সে কে ছিলেন, এইটা কিন্তু একটা কনফিউশন তৈরি করতে পারে। তো আমাদের খুঁজতে হবে কোন কোন জায়গা আলফ্রেড নোবেলের প্রফেশনাল যে স্পেস বা ওই রিলেটেড যে জায়গাটা আছে ওইখানে, কিন্তু আমাদের স্পেসিফিক করে দিছে। তো এমন কোন স্পেসিফিক প্রফেশন হতে পারে যেটা আমরা প্যাসেজের থ্রুতে আন্ডারলাইন করে বের করতে পারবো। অলরাইট, আপনি চাইলে এখানে একটু বাংলাও লিখে নিতে পারেন যে ইমপ্লাইড, বা আমরা স্পেসিফিক ওয়ার্ডটা দিই। এবার which of the following statement is true? এই দেখেন সেম প্যাচ লাগাইছে এখানে। এখানে কোন স্টেটমেন্টটা ট্রু? এখন এই স্টেটমেন্টটা কিসের উপর বেস করে আছে সেটা আমাদের কোশ্চেনের উপর খুঁজে বের করতে হবে। সো উই আর ফাইন্ড আউট টু সিমিলার কোশ্চেন্স, one 29 and another is 31. সো আমি একটু পরে আসছি। দ্য মেইন আইডিয়াস অফ দ্য প্যাসেজ ইজ, মানে প্যাসেজের আসলে মেইন আইডিয়াটা কি ছিল? দিস ইজ অলসো এ সেম প্যাটার্ন অফ কোয়েশ্চেন। সো 3টা টাইপ কোয়েশ্চেন, 2টা ভিন্ন ধরনের আমরা পেয়ে গেলাম। আমেরিকানস হ্যাভ রিসিভড দ্য লাস্ট অ্যাওয়ার্ডস ইন ড্যাশ। আমেরিকান হ্যাভ রিসিভড, তাদের লাস্ট কোন অ্যাওয়ার্ডটা রিসিভ করেছিল? প্রফেশনাল এরিয়ায়। নেক্সট, দ্য ওয়ার্ড foresaw in line 2 is nearest in the meaning to dash. দেখেন 2 নম্বর লাইনে, বুঝছেন, 2 নম্বর লাইনে বলে দিছে যে কি এই foresaw যে ওয়ার্ডটা আছে এটা কিসের সাথে নিচে মিনিং এ টাচ খায় এরকম। সো we are find out the first clue here. আমরা সেকেন্ড লাইনে কিন্তু এই কোশ্চেনের 34 নম্বরের অ্যান্সারটা পেয়ে যাব। and the last question is the word legacy in line number 8 can be replaced by dash. দেখছেন, তো আমরা কি পাইলাম?
2 নাম্বার আর 8 নম্বরে যে কোয়েশ্চেন্স গুলো আছে এটা আমরা স্পেসিফিক, সরি 2 নাম্বার লাইন আর 8 নম্বরে যে লাইনে যে মানে 31 আর 35 যে কোয়েশ্চেনটা আছে সেটা সরাসরি হচ্ছে আমরা এখানে 2 আর 8 নাম্বার লাইনে পেয়ে যাব, ঠিক আছে। আর তিনটা সিমিলার টাইপ কোয়েশ্চেন্স আমরা পাইলাম যে খানিকটা ওভারঅল প্যাসেজকে আমাদের পড়তে হবে। সো ইফ ইউ ফাইন্ড আউট any of these questions in your examination, you will try to read out the whole passage, একটা ওভারভিউ। ওই সেম আপনার হচ্ছে স্কিমিং আর সার্ভেইং টেকনিকটা, সরি সার্ভেইং এন্ড স্ক্যানিং টেকনিকটা অ্যাপ্লাই করে, হ্যাঁ সার্ভেইং স্কিমিং, সরি স্কিমিং ঠিকই ছিল। আচ্ছা, আর স্পেসিফিক কোয়েশ্চেন আমরা কি পাইলাম 30 and 33, এখানে 33 আর 31 হচ্ছে স্পেসিফিক বেস কোয়েশ্চেন, যেটার জন্য হচ্ছে আমাদের কোনো পার্টিকুলার এরিয়াকে খুব ডিপ ডাইভিং পড়া লাগবে। ওকে, এন্ড অ্যানাদার যে 3 কোয়েশ্চেন্স যেগুলো আছে সেই 3 কোয়েশ্চেন্স গুলো আমাদের ওভারঅল প্যাসেজের থ্রুতে আমরা পাবো, এন্ড 2 কোয়েশ্চেন্স আর ইন্ডিভিজুয়াল 35th and 34th। এই 35th and 34th নাম্বার যে কোয়েশ্চেন্সটা আছে এটাকে আমরা ওই 2 আর 8 নাম্বার প্যাসেজের লাইনে খুঁজে পাবো। সো লেটস স্টার্ট টু রিড আউট দিস প্যাসেজ। খেয়াল করুন সবাই। এখন কিভাবে আপনি পড়বেন, যখন আপনি কোনো প্যাসেজ পড়তেছেন ইউ নিড টু ফোকাস অন কি অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব মাঝে মাঝে, বাট এই তিনটা বিষয়কে খুঁজে বের করতে হবে। বা যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে আপনি মডিফায়ারের আশেপাশে লক্ষ্য করবেন। এই যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বুঝবো যে হোয়াট ইজ মডিফায়ার, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারগুলো কিভাবে কাজ করে, হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন্স, এটা সেইটা অনেক কিছু। সো ইট উইল বি ফান। আচ্ছা খেয়াল করেন, তো আমরা কিন্তু একটা ওভারঅল ধারণা পাইলাম, তাই না? তো সবার আগে হচ্ছে আমরা কোনটা সলভ করবো এটা আমরা একটু আইডেন্টিফাই করি। আমরা এই 34-35 সবার আগে সলভ করবো, ঠিক আছে? সো চলেন আমরা একটু এটাকে দেখি ঘেটে। সো এট ফার্স্ট উই নিড টু ফাইন্ড আউট সেকেন্ড লাইন। স্টাডি করি আমরা। আফটার ইনভেন্টিং ডাইনামাইট, সুইডিশ বর্ন আলফ্রেড নোবেল became a very rich man. However, দেখছেন however দিয়ে সেকেন্ড লাইন শুরু হয়েছে। He foresaw its universally destructive powers too late. যাই হোক, তিনি অনেক রিচ ছিলেন যেহেতু ডাইনামিক বেচছে, কিন্তু সে তার ইউনিভার্সালি যেই ডিস্ট্রাকটিভ পাওয়ার্স ছিল এটা কিন্তু তিনি পরে দেখাইছেন। তো এই হইতেছে ফরস, এই ফরস এর থ্রুতে এইখানে প্যাসেজের কোন ওয়ার্ডটা যাবে এইটা হইতেছে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা কি দেখতেছি অপশন ফার্স্টে এনভিজেজড, অপশন বিতে আমরা দেখছি প্রিজার্ভড, হ্যাঁ অপশন সিতে আমরা কি দেখতেছি অ্যাডভার্টেড, অপশন ডিতে কি দেখছি সাকসিডেড, ঠিক আছে? তো এইখানে যেটা বলতেছে আমাদের যেটা বুঝতে হবে যে তার ইউনিভার্সালি ডিস্ট্রাকটিভ যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে তিনি কিন্তু খুব পরে দেখাইছেন, হ্যাঁ এইটা। তো তিনি রিচ, তিনি ডাইনামিক বেচছেন, ডিনামাইট বেচছেন, সো খুব ভালো মানের একটা মানে তার বিজনেস হইছে, কিন্তু তিনি হচ্ছে ওই জিনিসটাকে ওইভাবে হাইলাইটেড করেননি। ফর এক্সাম্পল মনে করেন যে যারা গরিব তারা খুব হাই কোয়ালিটি জিনিসপত্র পরে নিজের ভাবটা নেয়, বা যারা রিচেস্ট পার্সন থাকে তারা কি করে খুব সিমসাম থাকে, অথচ তাদের ওই সিমসাম ড্রেসের দামই হচ্ছে লাখ লাখ টাকা। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তো আমরা বর্তমানে দেখি না একটা ছাপরি ওয়ার্ড প্রচলিত থাকে মানুষের মাঝখানে, তো ওইরকম। তো এইখানে এই ফরস এর ক্ষেত্রে এই জিনিসটা আসলে কিভাবে ইউজ হয় এখানে দেখেন আমাদের কিন্তু বোল্ড করে হাইলাইটেড করে দেওয়া আছে। তো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যান্সার ইন অ্যান স্পেসিফিক এরিয়া। যেহেতু 2 নম্বর লাইন আমরা এখানে উঠছি নিয়ারেস্ট ইন মিনিং টু, প্রিজার্ভটা হয় না, এটা যায় না, তার এই সেন্টেন্স ওয়াইজ যায় না প্রিজার্ভটা। অ্যাভার্টেড আর সাকসিডেড এটা মানেটা খুব কাছাকাছি, ঠিক আছে? তো উনি প্রথম লাইনেই এই দুটার একটা বেসিক ইন্ডিভিজুয়াল ধারণা দিয়ে দিছে যে তিনি ডাইনামিক বানাইছেন, ইনভেনশন করছেন, আর তিনি এটা বেচে অনেক রিচ হয়ে গেছেন। তো রিচ হয়ে যাওয়া মানে অনেক সাকসেসফুল। তো ফার্স্ট লাইনেই হচ্ছে এর ব্যাখ্যা বা ওভারঅল ব্যাপারকে উপস্থাপন করে দিছে। তো এনভিজেজড এইটা হইতেছে আপনার লাস্ট ওয়ার্ড 34 এ। তো আমরা একটা
যদি ওয়ার্ডের স্পেসিফিক মিনিংও না জানি আমরা একটা আইডিয়া করতে পারি যে এটা হইতে পারে, দেন ইউ উইল টিক দিস অ্যান্সার, আপনি এটা দিয়ে দেন, দেন ওটা ক্ল্যারিফাই হয়ে গেল। এইভাবে হচ্ছে এই জিনিসগুলোকে একটু বের করতে হয়। সো মাঝে মাঝে আপনার যদি ভোকাবুলারি স্টক কম থাকে, দেন ইউ শুড অ্যাভয়েড দিস টাইপস অফ কোয়েশ্চেন্স। আদারওয়াইজ যদি আপনার মনে হয় যে আপনি গেস করে মিনিংফুল ওয়েতে অ্যান্সারটাকে বের করতে পারেন, দেন ইউ উইল গো ফর ইট, বাট ইটস আপ টু ইউর রিস্ক যে আপনি এটা আদৌ দিচ্ছেন কিনা। whenever students cannot fulfill 8 or 10 questions answer, then he or she will try these techniques. ঠিক আছে, তো আমি আপনাকে শর্টকাটে দেখাই দিলাম। আচ্ছা, the word legacy in line 8 can be replaced by, এটার নিচে এটা কোনটার সাথে রিপ্লেস করা যাইতে পারে, এইটা হইতেছে আমাদের দেখতে হবে। ক্রেডিট, প্রাইস, এন্ডোয়েন্ট or wealth, legacy. সো দেখেন এখানে কিন্তু একটা বোল্ড করে দেওয়া আছে যে legacy word. সো it is pretty clear here যে আমরা দেখতে পাইতেছি যে 8 নাম্বার লাইনটা আসলে কোনটা হইতে পারে, এই লেগেসি আর এটা ফোর্স অফ। সো সামটাইম দে উইল বোল্ড দিস অ্যান্সার হিয়ার, অর ইউ উইল ট্রাই টু সার্চ দ্য হোল প্যাসেজ, কোথায় আমার অ্যান্সার আছে, কোথায় 8 নাম্বার লাইন, কোথায় 2 নাম্বার লাইন। সো দেখেন এটা কিন্তু ভেরি ইজি, কাইন্ড অফ ইজি, তাই না? সো এই টাইপের কোয়েশ্চেন্স এর অ্যান্সারে আপনি এইটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। সো লেটস সি হোয়াট ইজ গোইং অন হিয়ার। হিয়ার Nobel Nobel original legacy of $9 million was invested, and the interest on this sum is used for awards which vary from $3,000 to $1,25,000. তো মূলত ব্যাপারটা হইতেছে যে এখানে একটা প্রাইজের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে আলফ্রেড নোবেলের লেগেসি, আমরা এতক্ষণ যা বুঝলাম আর কি। তো এই প্রাইসটা হচ্ছে একটা মানে সাম যেটা আছে, মানে টাকার অ্যামাউন্ট যেটা আছে সেটাকে বর্ধিত করা হয়েছে $1,000,000 থেকে 30,000 to $1,25,000। তো এই যে অ্যাওয়ার্ডের যে ওভারঅল বক্তব্যটা আছে, এটা তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন, এটা উইচ দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। সো লাইক আমরা এখানে একটু খুঁজি এটার সাথে কোনটা অ্যাডজাস্টেবল হয়। এইখানে লেগেসি বলতে কোনটা বুঝাইতেছে, ঠিক আছে? ক্রেডিট, প্রাইস অর ওয়েলথ। আর এন্ডোমেন্ট। আমরা খুব সিম্পলি একটা বিষয়ে আটকে যাব যে এতটুকু খেয়াল করেন, ইন্টারেস্ট অন দিস সাম used for the awards which vary on 30,000 to $1,25,000. তো এইটুক বিষয়ের উপর বেস করে না আমরা একটা কনফিউশনে পড়ে যাব যে এইখানে হইতেছে হয়তোবা ক্রেডিট, প্রাইস অর ওয়েলথ, এই তিনটা একটা হইতে পারে এরকম একটা জায়গায়। তো এইখানে আটকানো যাবে না, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ইংলিশের যেই কোনো কোয়েশ্চেন অ্যান্সারের যে জায়গাটা থাকে, এখানে একটা কনফিউশনমূলক ব্যাপার থাকে অলওয়েজ, যে তারা কখনোই চাবে না যে এক্সামিনার যে আপনাকে খুব সহজে আপনি অ্যান্সারটা খুঁজে বের করেন আর মার্কস পেয়ে যান। তারা একটা না একটা ডিস্ট্রাকশন করে প্যাচ খাটাবে। সো ইন দ্যাট সিচুয়েশন ইউ উইল ট্রাই টু স্টার্ট কমপ্লেক্স রিডিং। হোয়াট ইজ দ্য কমপ্লেক্স রিডিং? হ্যাঁ, এই জিনিসটা ফোকাস করতে হবে। ডিডিউসিং যে ব্যাপারটা আছে বা ইনফেরিং যে ব্যাপারটা আছে, ইনফেরিং মিনিং, ওই কনটেক্সটটা কি বলতেছে বা স্পেসিফিক ভোকাবুলারিটা কি বলতেছে, এই জায়গাটা একটু আইডেন্টিফাই করা, বা ইউ শুড ট্রাই টু চেষ্টা করবেন যে ওইটাকে কিভাবে বের করা যায়। তো আমরা যদি ওই টাকার অ্যামাউন্টের দিকে চিন্তা করি, ক্রেডিট, প্রাইস, ওয়েলথ, ইটস প্রিটি সিমিলার থিং, তাই না? এটা কি লেগেসির সাথে যায় কখনো? লেগেসির সাথে এটা কিন্তু যায় না, যদি আমরা অন্য অর্থে চিন্তা করি। কিভাবে? যে দেখেন আপনি একটা প্রাইস পাচ্ছেন, তার একটা নাম্বার আছে। মানে আমি আরেকটু সহজ করে বুঝাই, মনে করেন যে আপনার বার্থডে আসলো, কেউ আপনাকে একটা গিফট দিল। এখন সে আপনার বার্থডেটা মনে রাখছে, অ্যান্ড হি অর শি উইল গিভ ইউ আ গিফট। এখন সেই গিফটটা 1 টাকার হোক 10 টাকার হোক, সেটা আপনার কাছে বেশি ভ্যালুয়েবল, অর আপনি জাস্ট ওই গিফটটা পাইছেন তার থ্রুতে, সেটা বেশি ভ্যালুয়েবল? অবশ্যই গিফটের প্রাইস অর হোয়াট টাইপস অফ গিফট দে প্রোভাইড, এটা কিন্তু ভ্যালুয়েবল না। ভ্যালুয়েবলটা হইতেছে যে সে যে আপনার বার্থডেটা মনে রাখলো, আসলো, আপনাকে উইশ করলো, হি অর শি ফিলস ইউ বেটার ইন ইউর বার্থডে। সো এইটা হইতেছে সব থেকে চরম পাওয়া। কারণ কে কার নাম মনে রাখে? দেখবেন আর কিছুদিন পরে যখন অ্যাডমিশন হয়ে যাবে, ভাই ব্রাদাররা ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, কেউ আপনাকে আর চিনবে না। হি অর শি উইল 100% ফরগেট ইউ।
ফরগেটস ইউ, এটা হয়, এটাই বাস্তবতা, বুঝছেন? তো এই সেম খেলাটাই এখানে হইতেছে যে ক্রেডিট, প্রাইস অর ওয়েলথ, এটা কোনটার সাথে সম্পৃক্ততা হচ্ছে, কিন্তু হচ্ছে না। আপনি এই যে নোবেল প্রাইজ পাচ্ছেন, এতে কি আপনি অনেক বড় লোক হয়ে যাবেন? নো নো নো, ইউ আর নট লাইক দ্যাট। আপনি জাস্ট সিম্পলি একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, লাইক আপনি ওই অ্যাওয়ার্ডের থ্রুতে হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে কোনো আহ, অন্য কিছু অ্যাচিভ করলেন। যেমন আমরা আমাদের ডক্টর মোদি ইউনুসের ক্ষেত্রে কি দেখি, উনি 3-0 থিওরি দিছে এর উনার বইয়ের থ্রুতে। সো এটা কিন্তু অনেক ওয়ার্ল্ড ওয়াইড অনেক এক্সপেক্টেড, তাই না? একসেপ্টেড, নট এক্সপেক্টেড, একসেপ্টেড। তো উনাকে সারা ওয়ার্ল্ডের মানুষ যেভাবে সম্মান করে, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সে মর্যাদা দেয় দেয় না। সো ওয়াই উইল শি থিঙ্ক অ্যাবাউট আওয়ার কান্ট্রি? বাট এটা একটা ভাগ্যে ছিল রাইট নাও, এটা হইতেছে, এটা হয়। সো দিস ইজ গোয়িং অন। বাট ওইটা কিন্তু আলটিমেট কথাবার্তা, বুঝতে পারছেন? উনার বয়স 82, কিন্তু উনার যে ক্যাপাবিলিটিটা আছে বা সম্মানটা আছে, সেটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লিডার, একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। ওটা কিন্তু আমাদের অনেকের অ্যাচিভ করতে করতে শর্ট খাওয়া হয়ে যাবে অ্যাজ এ বাঙালি হিসেবে ইন দিস 21st সেঞ্চুরি, অ্যাজ এ গ্লোবাল সেলিব্রিটি অ্যাজ ওয়েল, এই জায়গাটার দিক থেকে। সো যখন আপনি দেখতেছেন যেরকম একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ঠিক তার অপোজিটে যে ওয়ার্ডটা আছে সেটাকে দাগায় দেওয়ার চেষ্টা করবে। বাট হ্যাঁ, এটা হইতে পারে যে ইন্ডোমেন্ট, এটার মানেটা হয়তো আপনারা জানেন না, বা দেয়ার হ্যাভ এ কনফ্লিক্ট, বাট ওইখানেই অ্যান্সারটা হয় ওরকম। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট এক্সামিনার প্রিটি ক্লেভার টু নট টু ফাইন্ড আউট দিস স্পেসিফিক অ্যান্সার। সো আমাকে জানতে চাইছে যে লেগেসিটা আসলে এটাকে কি মানে উপলক্ষ করে দেয়, তার লেগেসিটা আসলে কিরকম ছিল। সে যে ওভারঅল এই ভাবার্থের জায়গা যে প্রাইসটাকে এত বড় মানি ঘোষণা করছে, সারা ওয়ার্ল্ডে যারা ফেমাস লোকজন থাকবে বা যারা ওয়ার্ল্ডের ডেভেলপমেন্টে বা মানুষের কল্যাণে যে কাজগুলো করবে, সেইগুলোর উপর বেস করে এই লেগেসিটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, তাকে স্মরণ করার জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। অলরাইট, হোপফুলি আপনারা এই দুটো কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছেন। নাও লেটস মুভ অন দ্য 30 নাম্বার কোয়েশ্চেন্স। আমরা এখানে কি দেখতেছি যে আলফ্রেড নোবেল ওয়াজ কি ছিলেন, এটুকু কিন্তু কোয়েশ্চেনটা সীমাবদ্ধ রাখতে পারতো, বাট দে অ্যাডিং টু মেজর থিংস, যেটা হইতেছে আমাদের মেইন কিওয়ার্ডস এখানে। একটা হচ্ছে প্রফেশন, আর একটা হচ্ছে ইমপ্লাইড, ইজ ইমপ্লাইড, বাই প্রফেশন ইজ ইমপ্লাইড। সো এখানে আমরা একটা প্যাসিভ সেন্টেন্স দেখতে পাইতেছি, প্যাচ দিছে বাট আছে কিছুটা। তো চলেন আমরা একটু স্টাডি করি। আমরা আবার প্রথম দিকে চলে যাই, 2 নাম্বার লাইনের পর থেকে। নোবেল প্রিফার্ড remembered as inventor of dynamic 1895, তিনি 1895 ডাইনামিক আবিষ্কার করছে, and weeks before his death he created a fund to be used awarding prizes before to people who had made worthwhile contribution to humanity। দেখছেন আমি অলরেডি যে কথাটা বললাম। তো আমরা এখানে কি কি দেখাচ্ছি, ডেথ, worthwhile contribution, humanity দরকার নাই। Originally there were 5 awards: literature, physics, chemistry, medicine and peace. Economics was added in 1968, ঠিক আছে, 7 years after the first awards ceremony। 1968 এর পরে ফার্স্ট অ্যাওয়ার্ড সেরিমনিতে এটা কিন্তু অ্যানাউন্স করা হয়। দেন এই লেগেসির ঘটনা বলতেছে। আফটার দ্যাট আমরা একটু ঘাটি, এখানে নিচে দিকে কি আছে টোটালটা আমাদের পড়া হয়ে যাবে। Every year's December 10th anniversary of Nobel death, the awards, golden medal, তারপর illuminated diploma and money are presented to the winners. Sometimes politics plays as important role in the judge decisions. Americans have won numerous science awards, but relatively few literature prizes. Now, no awards were presented from 1948 to 1942 at the beginning of World War II. Some people have won 2 prizes, but this is rare. Others have shared their prizes. ঠিক আছে, তো আমরা কিন্তু ওভারঅল ধারণা পাইলাম। এতটুকু স্পেসে হচ্ছে আমরা জানতে পারতেছি যে ডিনামাইট সে আবিষ্কার করে, পরে তার মৃত্যুতে এই প্রাইজটা দেওয়া হয়। সেকেন্ডে এই প্যাসেজের লাস্টে আমরা জানতে পারতেছি কি, যে কোন কোন ক্যাটাগরিতে আসলে এই প্রাইজটা দেওয়া হয়েছে, 5টা ক্যাটাগরি, পরে একটা অ্যাড হয়েছে 1968 থেকে দেওয়া হয়েছে, এটা তার লেগেসি ছিল। পরে আমরা প্যাসেজে এইটুকু জানতে পারতেছি যে আমাদের প্রাইজ অ্যাওয়ার্ড বা ওভারঅল ব্যাপার। তো রাইট নাও আমরা এতটুকু ক্ল্যারিফাই করছি, সো আমাদের এটা পরবর্তীতে পড়ার দরকার নাই। In other 5 questions we will
not study here to answer this question. আমরা অন্যান্য জায়গা থেকে কোশ্চেন গুলো খুঁজে বের করবো। In the last part আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্প শুনলাম এই লাস্ট প্যাসেজে, যেখানে দুজন পাইছে, একজন শেয়ার করে নিছে, আর এখানে হচ্ছে আমরা এই প্রাইসে যে ওভারঅল বিষয়গুলো আছে সেগুলো রিলেটেড কথাবার্তা, যেমন ডিগ্রি, আওয়ার গোল্ড মেডেল, মানি আর প্রেজেন্টেড। হ্যাঁ, সো চলেন এখন আমরা আস্তে আস্তে করে সলভ করি। আচ্ছা, দ্য আলফ্রেড নোবেল ওয়াজ ড্যাশ বাই প্রফেশনাল ইজ ইমপ্লাইড। অপশনটা এখানে দেখতে হবে সবার আগে, খেয়াল করেন। এ নাম্বারে আছে অ্যান এডুকেশনালিস্ট, এ সোশ্যাল রিফর্ম, এ সায়েন্টিস্ট, এ ডক্টর। তো ভাই এটা খুব সিম্পল একটা ব্যাপার। আপনার যখন একটা ডাইনামিক বানাচ্ছেন, হুম, আপনি যখন একটা ডিনামাইট বানাচ্ছেন, তো এই ডাইনামিক ইনভেনশন করছে কারা? ডাক্তাররা কি ইনভেনশন করে? না, সায়েন্টিস্টরাই সাধারণত ইনভেস্ট করে। ডাক্তাররাও সায়েন্টিস্ট হইতে পারে, একজন আর্টিস্টও একজন সোশ্যাল ওয়ার্কার হইতে পারে, অ্যাক্টিভিস্ট হইতে পারে, ইফ হি অর শি উইল কন্ট্রিবিউট দ্যাট টাইপস অফ এরিয়া ফর হিউম্যানিটি। যদি সে ওই টাইপের এরিয়াতে কন্ট্রিবিউশন রাখে, দেন ইট উইল হ্যাপেন। সো খুব সহজে আমরা বুঝতে পারছি যেটা সব থেকে সায়েন্টিস্ট ছিল। সো দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন অ্যামাং অল দিস 7 কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো আমরা মোটামুটি 30 আর 34-35 অ্যান্সার বের করে নিলাম। রাইট নাও উইল ট্রাই টু সলভ আদার 3 কোয়েশ্চেন্স, নাকি আদার 4 কোয়েশ্চেন্স। হ্যাঁ, এপাশে 2টা আর এপাশে 2টা। অলরাইট, তো আচ্ছা, আমরা যদি এখানে 29 নম্বর কোয়েশ্চেনটা দেখি, সবাই একটু খেয়াল করেন। দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু এক্সেপ্ট। খেয়াল করেন, এই যে স্টেটমেন্ট গুলো আছে, এই স্টেটমেন্ট গুলো ট্রু, কিন্তু এর ভিতরে একটা স্টেটমেন্ট আছে যেটা হচ্ছে ফলস। মানে এই 4টার ভিতর 3টা ট্রু আর একটা মিস মানে ফলস আছে। এইটাই হইতেছে আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি যে ব্যাপারটা হইতেছে যে প্যাসেজ সলভ করা 2টা টেকনিক আছে। সবার আগে কোয়েশ্চেন পড়ে পড়ে, অপশন পড়ে পড়ে সলভ করা, স্টেপ বাই স্টেপে যাওয়া। আদারওয়াইজ আপনি হচ্ছে সবার আগে প্যাসেজটাকে একটু চোখ বুলাই নেবেন ওই স্ক্যানিং আর স্কিমিং টেকনিকে, আর ওর ভেতরে যে ইম্পর্টেন্ট ভাবার্থ বা জায়গাগুলো আছে সেগুলোকে পড়ে জেনারেলি আপনি কোয়েশ্চেন আসবেন, সলভ করবেন। বাট আমি বেশি প্রেফারেবল বলবো আপনাদের জন্য যে সবার আগে আপনি এই কোয়েশ্চেন গুলো পড়েন, দেন try to move on your passage and search your questions answer there or any specific information which will related with your answer. ঠিক আছে, আমি আপনাকে এইভাবে যাইতে বলবো। সো এইখানে যদি আমরা হিসাব করি, পলিটিক্স প্লেজ এ সিগনিফিকেন্ট রোল ইন অ্যাওয়ার্ড সিলেকশন। সো আমরা এটাকে কোথায় খুঁজে পাইছিলাম? আমরা খুঁজে পাইছিলাম যে ইউএস এর কিছু লোকজন আছে, তাদের এই জায়গাটা খুঁজে আমরা কিন্তু ওইখানে দেখতে পারি। সো আমরা যদি এই পলিটিক্যাল সিগনিফিকেন্স এর কথা যদি বলি, খেয়াল করেন, এই পলিটিক্যাল সিগনিফিকেন্স প্লেজ সিগনিফিকেন্স অ্যাওয়ার্ডস সিলেকশন, এক্ষেত্রে আমরা যদি এই কথাটা বলি, সো এইটা আমরা পাইছিলাম কোথায়? আমরা পাইছিলাম হচ্ছে এই ফার্স্ট প্যাসেজের লাস্টের দিকে। খেয়াল করেন এখানে, এই যে to be used to awarding prizes to people who made worthwhile contribution in originally were 5 type of awards. Economics, এই যে দেখেন, সরি, এটা হচ্ছে আমরা 3rd নাম্বার প্যাসেজের লাস্টের দিকে পাইছিলাম। এই যে এভরি ইয়ার 10th ডিসেম্বর দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করেন পরের লাইনে, এই যে sometimes politics play an important role in the judge's decision. Americans have won numerous science and awards but relatively few লিটারেচার প্রাইজেস। সো আমেরিকানরা কিন্তু সায়েন্সের ভেতরে অ্যাওয়ার্ডটা বেশি পায়, বাট লিটারেচার কিন্তু তারা কম পাইছে। সো আমরা এটা সহজে পাচ্ছি যে সাম পলিটিশিয়ানস প্লেজ ইম্পর্টেন্ট রোল টু জাজেস ডিসিশন। তো এটার সাথে মিল পাচ্ছেন, তো এটা ট্রু। সেকেন্ড অপশনে যদি আমরা যাই, এ ফিউ ইন্ডিভিজুয়ালস হ্যাভ ওন মোর দেন ওয়ান অ্যাওয়ার্ডস, এটাও কিন্তু ট্রু স্টেটমেন্ট। হ্যাঁ, আমরা যে স্টেটমেন্টের কথা বলি, তো ফিউ ইন্ডিভিজুয়ালস হ্যাভ ওন মোর দেন ওয়ান অ্যাওয়ার্ডস, এটা কোথায় আছে কেউ বলতে পারবেন? এর পরের লাইনেই, নিউমেরাস সায়েন্স এন্ড অ্যাওয়ার্ডস বাট রিলেটিভলি ফিউ লিটারেচার প্রাইজেস, এটাই হচ্ছে এর প্যারাফ্রেজ করা। আচ্ছা, অ্যাওয়ার্ডস ভ্যারি অন মনিটারি ভ্যালু, এরকম কি কোনো ইনফরমেশন আমরা পাইছি এখানে টোটাল প্যাসেজে? জাস্ট একটু মনে করার চেষ্টা করেন, ট্রাই টু সিঙ্ক্রোনাইজ উইথ ইউর প্যাসেজ। এটা কিন্তু আমরা এখানে কোথাও পাইনি, কারণ কি ফার্স্ট 2টা লাইনে হচ্ছে অ্যালফ্রেড নোবেলের প্রফেশনাল বিষয়ের কথাবার্তা বলা হয়েছে,
সেকেন্ড, তারপরে হচ্ছে তার মৃত্যুর গল্প বলা হয়েছে আর কোন কোন বিষয়ের উপর বেস করে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আর সেকেন্ড প্যাসেজে আমরা সরাসরি হচ্ছে প্রাইজ মানি রিলেটেড ব্যাপার পাই। থার্ড নাম্বার প্যাসেজে ফার্স্টের দিকে কবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা পাই, আর সেকেন্ডের দিকে আমরা হচ্ছে লাইক ওই পার্টিকুলার এরিয়া আসলে কারা কারা অ্যাওয়ার্ড গুলো নেয় বা দেয় এরকম রিলেটেড ব্যাপার পাই। অ্যান্ড লাস্ট প্যাসেজে হচ্ছে আমরা পাইছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ঘটনা, যেখানে হচ্ছে ওই অ্যাওয়ার্ডটা কিছুদিন বন্ধ ছিল। আর সাম পিপল হ্যাভ ওন টু প্রাইজেস বাট দিস ইজ রেয়ার, আদার্স হ্যাভ স্টার্টেড দেয়ার প্রাইজেস, share their prizes, not started their prize. A few individuals have won more than one awards. এটা সত্যি কথা, এটা এখানে আছে। সো আমরা একটু এটাকে সবুজ দিয়ে হাইলাইট করি, দেখেন। এটা আমরা সবুজ দিয়ে হাইলাইট করলাম, ঠিক আছে? তো এটা আমরা পাইলাম। এবার আমরা লাস্টে দেখি যে এই যে টু কমেমোরেট নোবেলস ইনভেনশনস ইকোনমিক্স আর হেল্ড অন ceremonies are held on December 10th. তো আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে 10th ডিসেম্বরে এই যে মানে সে যে মারা গেছে সেটা উপলক্ষে কি আদৌ প্রাইসটা দেওয়া হয় কিনা। তো 10th ডিসেম্বর হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর ইনভেনশন সিরিমনিজ এটা হইতেছে আমাদের সেকেন্ড কিওয়ার্ড। তো আমরা এখানে সরাসরি কিন্তু 10th ডিসেম্বর একটা পয়েন্ট পাইছি। সো এটা হয়ে গেল আমাদের 10th ডিসেম্বর। তো দেখলাম কি আমরা যে এই 10th আর এইটা মিলে গেল। এভরি ইয়ার অফ 10th ডিসেম্বর দ্য অ্যানিভার্সারি অফ নোবেল ডেথ অ্যাওয়ার্ডস, নোবেলস ডেথ, এই যে ইনভেনশন সিরিমনি, এই যে কমেমোরেটস মানে হচ্ছে নোবেলস ডেথের ওই জায়গাটা আসছে। তো এই যে ইনভেনশন সিরিমনিজ আর হেল্ড, তো সরাসরি হচ্ছে দুইটা তিনটা পয়েন্ট মিলে যাচ্ছে, প্রেজেন্টেড টু দ্য উইনার্স। তো এই হইতেছে আমাদের ব্যাপার। তো আমরা তিনটা ট্রু পাইতেছি, বাট সি নাম্বার কিন্তু আমরা পাচ্ছি না অ্যান্সারটা। ফর দ্যাট রিজন সি নাম্বার ইজ দ্য ফলস অ্যান্সার। এক্সেপ্টেড এই যে জায়গাটা আছে এটার কারণে কিন্তু আমাদের সরাসরি আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাট সি ইজ দ্য ফলস অ্যান্সার, which is not provided any information related with our passage. ঠিক আছে? And next question, move on the next question. আমরা এখানে 31 নম্বরে দেখি, which of the following statement is true? এর মানে হইতেছে যে ঠিক আগের উল্টোটা। আগে হচ্ছে তিনটা স্টেটমেন্টই ট্রু ছিল, আর এখানে হচ্ছে তিনটা স্টেটমেন্ট ফলস আছে, জাস্ট একটা স্টেটমেন্ট বাদে। তো ওইটাই আমাদের খুঁজে বের করতে হবে। ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু অনলি ওয়ান অ্যাওয়ার্ড হ্যাজ প্রেজেন্টেড ফর 1940 to 1948। এখানে আমরা কি ওরকম পাইছি কিছু? না, এটা কিন্তু ফলস আছে। তো হোয়াট ইজ দ্য রাইট থিংস হিয়ার? নো অ্যাওয়ার্ডস ওয়ার প্রেজেন্টেড ফ্রম 1940 to 1942, বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার টু। তো এখানে হচ্ছে দেখেন আমরা তিনটা ইনফরমেশন পাইছি। ওয়ার্ল্ড ওয়ার টু এর শুরু হওয়ার আগে 1942 থেকে আমরা কিন্তু দেখছি যে নো অ্যাওয়ার্ড ওয়ার প্রেজেন্টেড, কোনো অ্যাওয়ার্ড কিন্তু সাধারণত প্রোভাইড করা হয়নি। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। সো আমরা যদি এটা দেখি, ওয়ার্ল্ড ওয়ার টু মিলে গেল, আমরা ওই লোকেটেড এরিয়ায় চলে গেছি। এটা হচ্ছে আমাদের লোকেটেড ওয়ার্ড, এই জায়গাটাকে খুঁজে বের করার জন্য। হ্যাঁ, সো অলওয়েজ ফোকাস অন লোকেটেড ওয়ার্ড, ট্রাই টু আন্ডারলাইন অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্বিয়াল, এরকম জায়গাগুলো এখানে দাগানোর চেষ্টা করবেন আপনার কোয়েশ্চেন ওয়াইজ, আপনার মেইন ইয়েতে। দেন ওই এটা হচ্ছে আমাদের নাউন আমরা দাগাইছি ওয়ার্ল্ড ওয়ার। এখন এটা আমরা এখানে চলে গেছি। ফর দ্যাট রিজন এই সেন্টেন্সে আমাদের অ্যান্সারটা থাকবে। সো অনলি ওয়ান অ্যাওয়ার্ড, এখানে অনলি ওয়ান অ্যাওয়ার্ড বলছে, বাট নো অ্যাওয়ার্ড এখানে বলছে, মানে এটা হচ্ছে ফলস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার না। দ্য লেটেস্ট ক্যাটাগরি অফ নোবেল প্রাইজ ইজ ইকোনমিক্স। এটা হচ্ছে দ্য লেটেস্ট ক্যাটাগরি ইকোনমিক্স। এখন আমরা খুঁজবো যে এখানে ইকোনমিক্স এর জায়গাটা আসলে কোথায় ছিল। খেয়াল করেন, এই যে এই জায়গাটা ইকোনমিক্স দেখছেন, এইটার সাথে ইকোনমিক্সটা মিলতেছে। ফর দ্যাট রিজন আওয়ার অ্যান্সার ইজ লাইট ডাউন অন দিস সেন্টেন্স। সো খেয়াল করেন, ইকোনমিক্স ওয়াজ অ্যাডেড ইন 1968, জাস্ট 67 ইয়ার্স আফটার দ্য ফার্স্ট অ্যাওয়ার্ড সিরিমনি। প্রথম অ্যাওয়ার্ড সিরিমনি হওয়ার 67 ইয়ার্স পরে ইকোনমিক্সে কিন্তু প্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। তো এটা হইতেছে এটা লেটেস্ট ফিচার অ্যাকর্ডিং টু আওয়ার প্যাসেজ, তাই না? ফর দ্যাট রিজন এটা কিন্তু ট্রু, আমরা কিন্তু সহজে বুঝতে পারতেছি। দ্য লেটেস্ট ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের সাথে রিলেট করতেছে যে এই যে জায়গাটা আছে জাস্ট 67 ইয়ার্স আফটার দিস অ্যাওয়ার্ড সিরিমনি হইছে, ইকোনমিক্সের
ডিপার্টমেন্টে অ্যাওয়ার্ড দেওয়ার থ্রুতে। তো অ্যাকর্ডিং টু প্যাসেজ এটা কিন্তু আমরা 100% দেখছি ট্রু আছে। জাস্ট দেয়ার ইজ এ সিম্পল প্যারাফ্রেজ, হ্যাঁ সিম্পল প্যারাফ্রেজ আমরা এখানে দেখতে পাইতেছি। ওকে, সো লেটস চেক আউট দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখেন দোজ হু হ্যাভ ওন টু প্রাইজেস হ্যাভ শেয়ার দেয়ার প্রাইজেস। ব্যাপারটা কি এরকম ছিল? না, এখানে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, দেখেন যে some people have owned two prizes but it's rare, others have shared their prizes. কেউ একজন দুইটা প্রাইজ পাইছে, এটা খুব রেয়ার, বাট অন্য আরেকজন হচ্ছে এটা প্রাইজটা শেয়ার করে নিছে। দিস ইজ দ্য থিং হিয়ার, ইটস ভেরি সিম্পল। আদার্স, তো এটাও কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। নোবেল অ্যাওয়ার্ডস আর ডিক্লেয়ার্ড অন নোবেল অ্যানিভার্সারি। নোবেল অ্যাওয়ার্ডসটা কি ডিক্লেয়ার করা হয় নোবেল অ্যানিভার্সারিতে? অ্যানিভার্সারি মানুষ কখন করে? এটা কিন্তু অ্যানিভার্সারিতে না, কমেমোরেট নোবেলস, এরকম একটা ডিফারেন্স আছে, বুঝছেন? তো মানে মূলত ব্যাপারটা বুঝে চাইছে যে এটা হচ্ছে তার জন্মবার্ষিকী বা এরকম টাইপের ব্যাপারে বা জন্মদিনে ডিক্লেয়ার করা হয়। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না, তার মৃত্যুতে এটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। আমরা কিন্তু এটা আরো স্পেসিফিক ইনফরমেশন এখানে পাইতে পারি। দেখেন এই যে 4th নাম্বার লাইনে, এই যে নোবেল প্রিফার্ড নট টু রিমেম্বার as an inventor dynamic. So in 1895, just 2 weekends before his death, he created a fund to be used awarding prizes to people who had made worthwhile contribution in humanity. বুঝছেন? এটা থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো এই সেন্টেন্সে কি বলছে যে নোবেল কিন্তু চাইতো না, এটা পছন্দ করতো না যে তাকে সবাই লাইক মনে রাখুক ইনভেন্টর হিসেবে, এইটা সেইটা ডাইনামিক হিসেবে। সো কি করা হয়েছে, এখন একটা বেটার আইডিয়া দরকার। বেটার আইডিয়াটা হইতেছে যে ঠিক আছে, সে যেহেতু প্রিফার করতেছে না যে আহ, তাকে কেউ মনে রাখুক ডাইনামিকের ইনভেন্টর হিসেবে, ঠিক আছে, তাহলে তার ডেথ বার্ষিকীতে এই অ্যাওয়ার্ডটা প্রাইজটা প্রদান করা হবে। এটাই হইতেছে মেইন কিওয়ার্ডস এর জায়গাগুলো এখানে, বুঝতে পারছেন এবার? সো দিস ইজ অল দিস রিজনস, আমরা কিন্তু বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা খুঁজে পাইতেছি, ওয়্যার উই উইল ফাইন্ড আউট আ প্রপার প্যারাফ্রেজ অ্যাবাউট আওয়ার কোয়েশ্চেনস অপশন। ভেরি নাইস। সো এবার আমরা হচ্ছে দেখি দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি হয়েছে। এইখানে আপনার প্যাসেজে আপনি অলরেডি 4-5টা কোয়েশ্চেন সলভ করছেন, সো ইউ হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট ইউর প্যাসেজ। ফর দ্যাট রিজন ইউ ডোন্ট নিড টু read out the whole passage again and again. আপনাকে জাস্ট একটা আইডিয়া করতে হবে। If you think that any of this option is suitable for you, then you will go for it, otherwise skip that question. তো আমরা যদি খেয়াল করি নোবেল মেড, আচ্ছা মেইন আইডিয়া এখানে বলতেছে প্যাসেজের মেইন আইডিয়া, রাইট? নোবেল made a lasting impression of humanity. Nobel created awards in 6 categories for contributions of humanity. Nobel donated all his wealth for develop of science. এরকম কিন্তু জাস্ট ডেভেলপ অফ সায়েন্স কিন্তু কিছু ছিল না। নোবেল বিকাম ভেরি রিচ বাই ইনভেন্টিং ডাইনামাইট। আমাদের মেইন আইডিয়াটা চাইতেছে, মানে লাইক আপনাকে এমন একটা বিষয় এখানে সিলেক্ট করতে হবে হুইচ ইজ ভেরি প্রিফারেবল ফর দিস প্যাসেজ, মানে এই প্যাসেজের জিস্ট কথাবার্তা জাস্ট এক লাইনে আপনাকে ব্যক্ত করতে হবে। সো আমরা কিন্তু এখানে পড়তেছিলাম যে টোটাল প্যাসেজটা আমরা দেখছি যে নোবেল প্রাইজের উপর আছে, কারা কারা পাইছে, কখন কখন প্রাইজটা দেওয়া হয়নি, সেরকম ব্যাপার এখানে উল্লেখ আছে। বাট দেয়ার ইজ এ মেজর লাইন which we will find out the second passage in last para, sorry first passage last para, je originally there were five categories নোবেল প্রাইজ দেওয়া হয়। আর তার আগের প্যাসেজ যদি দেখি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হচ্ছে ওর্থওয়াইল কন্ট্রিবিউটিং টু হিউম্যানিটি। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটা জিস্ট হইতে পারে, কারণ ওভারঅল প্যাসেজটাকে হচ্ছে নোবেল প্রাইজের উপর বেস করে কথাবার্তা বলা হইতেছে, আর এই প্যাসেজে দেখানো হইতেছে এইটাও যে নোবেল প্রাইজটা কতটা সুপেরিয়র ছিল বা অ্যাওয়ার্ডটা মূলত কেন দেওয়া হয়েছে। ফর দ্যাট রিজন আমরা কিন্তু বিটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে দেখতে পারি। সো যার যত বেশি কম্প্রিহেনসিভ স্কিল ভালো থাকবে, অর্থগত জায়গাতে যত স্ট্রং থাকবেন, দেন সে কিন্তু সরাসরি এরকম টাইপের প্যাসেজের অ্যান্সারটা করতে পারবেন। ইটস প্রিটি ইজি, ইটস প্রিটি ইন্টারেস্টিং ইন ইয়োর এজ টু অ্যান্সার অল দিস 7 কোয়েশ্চেন্স। ঠিক আছে,
এটা অতটাও কঠিন না, অতটা হার্ডশিপ না। জাস্ট যারা একটু মনোযোগ দিয়ে পড়বেন, ভালোভাবে অ্যান্সার করার ট্রাই করবেন, ইউ উইল ফাইন্ড আউট দ্য অ্যান্সার। আমেরিকান হ্যাভ রিসিভড দ্য লিস্ট অ্যাওয়ার্ডস ইন ড্যাশ। দেখেন, এটা হতেছে এখানে সব থেকে সহজ কোয়েশ্চেন। আমেরিকারা সব থেকে কম অ্যাওয়ার্ড কিসে পাইছে, এইটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা এটা বারবার পড়ছি যে লিটারেচার, তাই না? সো উই ডোন্ট নিড টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, হোয়াট শুড দে টেক or they not take, or what the jury board try to select the awards for them, এরকম। সো আমরা লিটারেচারে দেখতে পাইতেছি, বুঝছেন? তো আমাদের ওয়ার্ল্ডের একটা বেসিক কনসেপ্ট আমি আপনাদের শিখাই দিই বা বলে দেওয়ার চেষ্টা করি। এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা ক্লাসের ফার্স্ট টু লাস্ট বেঞ্চের মতো। হ্যাঁ, তো আমরা যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেখি, এটা হইতেছে ফার্স্ট সারির স্টুডেন্ট, বা এরা হচ্ছে 1 থেকে 5 নম্বর বেঞ্চে বসে। আর ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা বা ব্রিক্সের আন্ডারে আমরা যারা দেখি, এটা সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট। রাশিয়া আর থার্ড ক্যাটাগরি স্টুডেন্ট বা সব থেকে লোয়েস্ট যারা ব্যাক বেঞ্চার টাইপের আছে, এরা হইতেছে এই বাংলাদেশ বেল্টের। এখন ফার্স্ট ক্যাটাগরি যারা স্টুডেন্টরা আছে, তাদের সাপোর্ট ধরে অনেকে ভালো করতে চায়। দেখবেন অনেক গার্ডিয়ান আছে যে ছেলে মেয়েদের ওই পাশের বাসার আন্টির ছেলে হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, তো তার পাশে বসাবে, সে কি খাওয়াচ্ছে সেটা করাবে, এরকম বহুত আছে। তো ছেলেপেলেরা বহুত রোবট বানায় দেয়। সো দিস ক্যাটাগরি অফ স্টুডেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া অর এনি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়ন, এরকম। তো এইখানে হইতেছে এই পলিটিক্সটা হয় সাধারণত, যারা অ্যাওয়ার্ড টাওয়ার্ড পায় বা ওভারঅল ব্যাপারগুলো কাজ করে। ফর দ্যাট রিজন এই জায়গাগুলো বেশি ফোকাস করতে হয়। তো আমি বলতেছিলাম না আপনাকে ফ্রম ফ্রম দ্য ভেরি ফার্স্ট বিগিনিং যে নাউন এ হইতেছে সে নাউন, অর স্পেসিফিক ওয়ার্ড মিনিং এই সে হইতে হয়েছে ওয়ার্ড মিনিং। দেখেন, হ্যাঁ, অর সেন্টেন্সের ভাব অর্থ, এই তিনটা বিষয়ের উপর বেস করে কিন্তু আপনার ওভারঅল অ্যান্সারটা এখানে করা লাগে। সো ওয়েন এভার ইউ উইল ট্রাই টু অ্যান্সার দিস টাইপস অফ কোয়েশ্চেন, ইউ উইল অলওয়েজ ফোকাস দেয়ার। এটা হচ্ছে মেইন খেলা। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল